হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব স্পেশাল, কারণ ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে মূল্যবান যে ভৌত রাশি ফোর্স, তাকে আমরা আজকে এক্সপ্লোর করব, মানে ভালো করে শুরু থেকে শিখব। পাঠ্য বইতে বিভিন্ন জায়গায় ফোর্স সম্পর্কে অনেক কিছু লেখা আছে বা অনেক রকম ফোর্সের কথা বলা আছে, কিন্তু ফোর্সের সৃষ্টি কিভাবে হলো বা ফোর্স কত প্রকারের বা ফোর্স আদতে কি, শুরু থেকে কিন্তু কোনো জায়গায় বলা নেই। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। আমি শুভদীপ স্যার, টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। ফোর্স কি? একদম সহজ করে যদি বলতে হয়, ফোর্স হলো পুশ অ্যান্ড পুল। পুশ অ্যান্ড পুল অর্থাৎ ঠেলা ও টানা। শর্ত কি? শর্ত হচ্ছে দুটি বস্তুকে নিয়ে তাদের মধ্যে যদি ইন্টারঅ্যাকশন করা হয়, অর্থাৎ পারস্পরিক ক্রিয়া করা হয়, তাহলে পুশ অ্যান্ড পুল অর্থাৎ ঠেলা বা টানা। কিন্তু যদি পারস্পরিক ইন্টারঅ্যাকশন না হয়, তাহলে এটি কাজ করবে না। তোমরা ফিজিক্যাল সায়েন্স পড়তে গিয়ে দেখবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন রকম ফোর্স পাবে। তাহলে এই ফোর্সের যে এত বৈচিত্র্য, তাহলে এর আবিষ্কার কি এতই সোজা? না, এত সোজা ছিল না। একেও আবিষ্কার করতে অনেক কষ্ট পেতে হয়েছে। তাহলে তোমরা এই ফোর্সের মজাদার ইতিহাসটা শুনে নাও। আজ থেকে বহু বছর আগে দুজন মহান দার্শনিক, অ্যারিস্টটল আর আর্কিমিডিস। তোমরা হয়তো আর্কিমিডিসের নাম শুনেছো, কারণ ইউরেকা ইউরেকা ডায়ালগটা মনে আছে। হ্যাঁ, ঠিক তার কথাই আমি বলছি। ওই মহান দুই দার্শনিক, তারা প্রথম বলেছিলেন এই বিশ্বে যদি যে কোনো জিনিস গতিশীল থাকে, তাহলে তার পেছনে কারণ হচ্ছে ফোর্স। এইটুকুনি কথা বলেছিলেন। কিন্তু এই কথাগুলো বলার সাথে সাথে একটু ভুলও বলে ফেলেছিলেন। তারা বলছিলেন যে কোনো বস্তু গতিশীল থাকলেই ফোর্স, এবং তারা এটাও বললেন যে যদি সমবেগে গতিশীল থাকে তাহলেও তার পেছনে ফোর্স আছে। যদিও বর্তমান বিজ্ঞান কিন্তু তা বলে না। তারা বলে সমবেগে গতিশীল, তার মানে কোনো ফোর্স নেই। কিন্তু ওনাদের অবজারভেশন বা ওনাদের জন্য প্রকৃতির যতটুকুনি পার্ট খোলা ছিল, তা তো আজকের মতন এত বিস্তৃত নয়। কারণ এখন মানুষ অনেক কিছু অনেক দিক থেকে জানতে পারে, কিন্তু তখন কিন্তু এতটা প্রসারিত ছিল না বিষয়টা। তাই সেই সময় অল্প কিছু জিনিসপত্র থেকে ধারণা নিয়ে ওনারা এই কথাটা বলেছিলেন। এরপর অনেক বছর কেটে যায়। তারপর মহান একজন বিজ্ঞানী এবং দার্শনিক, যার নাম শুনেছ, গ্যালিলিও গ্যালিলি, তিনি একটি এক্সপেরিমেন্ট করে দেখালেন যে পৃথিবীর ওপর যে কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে, সে তুলো হোক বা বস্তু একটা ভারী বস্তু হোক, তারা সবাই একই বেগে পড়ে। হ্যাঁ, তোমরা হয়তো অবাক হচ্ছ যে তুলো আর একটা ভারী ইট দুটো একই রঙে পড়বে, এটা কি করে সম্ভব? তুলো তো হালকা, তার জন্য সে তো পরে দেরিতে পড়বে। ইট মানে ভারী বস্তু, সে তো আগে পড়ে যাবে। তাহলে এরকম কেন হচ্ছে? এরকম হওয়ার কারণ তিনি পরীক্ষার সাহায্যে প্রমাণ করে দিয়েছিলেন। তোমাদেরকে এটা পরবর্তী কোনো ক্লাসে বলবো। এই গ্যালিলিও গ্যালিলির পরবর্তীকালে আরেকজন মহান বিজ্ঞানী আসলেন, তার নাম স্যার আইজ্যাক নিউটন। বলতে পারো ফিজিক্সের বা ফিজিক্যাল সায়েন্সের ইনি একজন ভগবান। ইনি এনার লেখা একটি নাম করা বই, তোমরা হয়তো শুনেছো, দ্য প্রিন্সিপিয়া। তার মধ্যে এই ফোর্স এবং তার বিভিন্ন রকম ল সম্পর্কে অনেক কিছু বলেছেন, এবং তার গুরুত্বপূর্ণ একটি ল বলেছিলেন, সেটি হলো নিউটনস লজ অফ মোশন। এনার গ্রন্থটির পুরো নাম হলো ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এবং শর্টে যাকে বলা হয় দ্য প্রিন্সিপিয়া। এর মধ্যে নিউটনের সূত্র নামে যে সমস্ত মহান সূত্রগুলির কথা তিনি বলেছিলেন, তাদেরকে তিনটি সূত্রের আকারে ভাগ করা হয়: নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। এগুলোর মধ্যে তিনি সবার আগে ফোর্স কি ডিফাইন করেছিলেন, অর্থাৎ বল কাকে বলে। তিনি বললেন ফোর্স হচ্ছে সেই কারণ যার জন্য কোনো বস্তু তার গতির অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে বা পরিবর্তন হয়। আচ্ছা, গতির অবস্থা বলতে কি বোঝায়? দুটো অবস্থা বোঝায়, এক হচ্ছে স্থির অবস্থা আর এক হচ্ছে গতিশীল অবস্থা। তাহলে এই অবস্থার যদি পরিবর্তন করতে হয়, তাহলে তোমার প্রয়োজন কি? ফোর্স। এটির কথা বললেন, এবং তিনি গাণিতিকভাবেও এই ফোর্সটা কি হতে পারে তারও প্রমাণ দিলেন। এবং সেই সংজ্ঞাকে নিয়েই আজও আমাদের বেসিক সায়েন্স কিন্তু চলে আসছে। এরও পরবর্তীকালে একজন মহান বিজ্ঞানী আসলেন, স্যার আলবার্ট আইনস্টাইন। তার রিলেটিভিটি তত্ত্বতে তিনি ফোর্সকে আবার অন্যভাবে একটু মডার্ন ওয়েতে বললেন সবার জন্য। সেই কারণে এই মডার্ন ওয়েতে ফোর্স কি, সেটা নিয়ে আমরা এখন ব্যাখ্যা করব না, এটা আমরা উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবো। তাই আমাদের প্রাথমিক অবস্থায় সবার আগে জানতে হবে নিউটন যেটা বলেছিলেন তা কি। তাহলে নিউটন যেটা বলেছিলেন সেটি হলো ফোর্স হলো কোনো বাহ্যিক কারণ যার জন্য কোনো বস্তুর
গতির অবস্থার, যা বললাম স্থিতি ও গতি, এই গতির অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়। তিনি তার নিউটনের 3টি সূত্রের মধ্যে এই ফোর্সের মান কি হতে পারে বা কোন দিকে কাজ করতে পারে তার একটি সমাধান করে দিয়েছিলেন। ধরলাম এটি একটি বস্তু, এই বস্তুর ওপর এফ বল কাজ করছে, এই বস্তুটির ভর ক্যাপিটাল এম, এবং এর ফলে এই বস্তুটির বেগ বেড়ে গেল, অর্থাৎ ধরলাম ত্বরণ হলো, এবং সেই ত্বরণের মান ধরলাম এ। তাহলে উনি বললেন যে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, অর্থাৎ বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ তিনি বলের মান বললেন যে বল হলো কোনো বস্তুর ভর এবং তার ত্বরণের গুণফলের মানের সঙ্গে সমান। অর্থাৎ একটি বস্তুর ভর যদি তুমি জানো এবং সে কি ত্বরণ নিয়ে চলছে সেটা যদি তুমি জানো, তাহলে ভর আর ত্বরণটাকে গুণ করে দাও, তাহলে তার উপর কত বল কাজ করছে তা তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে। তাহলে মান জানতে পারলো, আর কোন দিকে কাজ করবে সেটাও বুঝতে পারলো। কি করে বুঝলো? যে কোনো বস্তুর ত্বরণ যেদিকে হবে, অর্থাৎ কোনো বস্তুর বেগ যেদিকে বাড়বে বা বেগের পরিবর্তন যেদিকে হবে সেই দিকেই বলটি কাজ করবে। দেখো খেয়াল করে, বস্তুর ত্বরণ এদিকে হচ্ছে, ফোর্সও এদিকে কাজ করছে, তার মানে বেগের পরিবর্তন এদিকে হচ্ছে, তার থেকে বোঝা যাচ্ছে যে ফোর্সও এই কারণে এদিকে কাজ করছে। তাহলে বুঝতে পারলে যে ফোর্সের মানও দিয়েছিলেন এবং দিকও দিয়েছিলেন, তার মানে ফোর্সের মান আর দিক দুটোই থাকে, আর যার মান আর দিক দুটোই থাকে তাকে কি বলে জানো তো তোমরা? তাকে ভেক্টর রাশি বলে। যার শুধু মান থাকে তাকে স্কেলার বলে, আর যার মান আর দিক দুটো জিনিসই আছে তাকে বলা হয় ভেক্টর। তার মানে তিনি বললেন এই ফোর্সটি হলো ভেক্টর রাশি। এবার ফোর্সকে তাহলে লেখা হয় কি দিয়ে জানো? তাই একে ক্যাপিটাল এফ লিখে তার উপরে তীর চিহ্ন দেয়, বা এফ লিখলো এবং সেটাকে বোল্ড এফ লিখলো। বোল্ড এফ বলতে এরকম ভাবে ডিপ করে দেওয়া হলো, এটার মাধ্যমে এই ফোর্স যে ভেক্টর সেটা বোঝানো হয়। আর যদি মান বোঝাতে হয় তাহলে কিছুই না, এই তীর চিহ্নটাকে সরিয়ে দিয়ে যেটুকুনি পড়ে আছে এফ, সেটাকে বোঝালেই মান বোঝানো হবে। এবার এই সমীকরণটা তোমরা একটু দেখো, তাহলেই ওই অ্যারিস্টটল আর আর্কিমিডিস যেটা বলেছিল সেটার যে ভুল সেটা তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলা আছে যে কোনো বস্তুর উপর ফোর্স কাজ করলে ত্বরণ সৃষ্টি হয় বা বেগ বাড়তে থাকে, কিন্তু ওনারা বলেছিলেন যে সমবেগে যদি গতিশীল থাকে তাহলেও তার পেছনে কোনো ফোর্স আছে। তা তো কখনোই হবে না, কারণ সমবেগে গতিশীল থাকলে তার তো বেগ আর বাড়ছে না বা বেগের চেঞ্জ হচ্ছে না, আর বেগের চেঞ্জ না হলে তো ফোর্স থাকে না। তাহলে এই এটা সমবেগে থাকলে জিরো হয়ে যায়, এবং তার মানে এম যা ইচ্ছা হোক না কেন এফও জিরো হয়ে যাবে। তাই সমবেগে গতিশীল যখন থাকবে তখন কিন্তু ফোর্স জিরো হয়। এবার এই ফোর্স কি করে মাপা হয় তার সম্পর্কে একটু জেনে নিই। যেমন আমরা জানলাম যে ফোর্স মানে এম ইন্টু এ, তাহলে এম আর এ জানলে ফোর্স জানা যায়। শুধু কি এইভাবেই মাপতে পারি না অন্য কোনো পদ্ধতি আছে? ডিরেক্ট কি ফোর্স মাপা যায় না? হ্যাঁ, মাপা যায়। তার জন্য যে যন্ত্রটির প্রয়োজন তাকে বলা হয় স্প্রিং তুলা যন্ত্র, অর্থাৎ এটাকে বলা হয় স্প্রিং ব্যালেন্স। এই স্প্রিং তুলা যন্ত্রটি দেখতে কেমন জানো? এরকম একটা স্প্রিং এর মতন। এবার যে বস্তুটির ওজন মাপবে, এখন ওজন যেহেতু একটা ফোর্স, তাহলে সেই বস্তুটিকে নিচে চাপানো হলো, এবং এই স্প্রিং এর পাশে একটি স্কেল আছে। এই স্কেলের ওপর বিভিন্ন দাগ কেটে বলের যে যে একক হয় এবং যে মান হয় সেগুলোকে পাশে দেওয়া আছে, এবং এখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে একটা পিনের মতন। এবার যেই এই বস্তুটাকে চাপানো হবে, এই পিনটা ওই লেভেল থেকে, মানে ধরলাম 0 থেকে কিছুটা নেমে যাবে, ধরলাম এইখানে চলে এসছে, তাহলে এই মানটা থেকে বলে দেওয়া যাবে যে কত বল বা কত ওর ওজন। ঠিক একই রকম ভাবে এই জায়গায় ভারী বস্তু যদি চাপানো হয় তাহলে এই স্প্রিং এর এই ইন্ডিকেটরটা আরেকটু বেশি নিচে নামবে, তখন সেই রেজাল্টটা এখান থেকে দেখে বোঝা যায়। তাহলে তোমরা দেখলে যে বলের একটি মান আছে যাকে নির্ণয় করা যায় ডিরেক্টলি, কিন্তু এর একক তো লিখতে হবে, কারণ একক ছাড়া কোনো কিছুর মান লিখলে তার কোনো মূল্য নেই। তাহলে বলের একক হয় দুটি পদ্ধতিতে, যেমন বললাম এসআই পদ্ধতিতে হয় নিউটন। বিজ্ঞানী নিউটনের নাম অনুযায়ী এটাকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়, কেউ পুরো বাংলায় নিউটনও লিখতে পারে। আর সিজিএস পদ্ধতিতে ডাইন। এখন এই দুটো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি সারা বিশ্ব মেনে চলে, অর্থাৎ সেই এসআই ইউনিট সিস্টেম, এটাকে বলে ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম এসআই, এই পদ্ধতিতে নিউটন। তাই তোমরা এটাকে ভালো করে মনে রেখো, নিউটন। এখন এই দুটি একক ছাড়া যদি ওর ফর্মুলা থেকে আমরা একক বার করতে চাইতাম, তাহলে এসআই পদ্ধতিতে এই বলের একক হতো, যেহেতু ভরের একক কেজি
আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে বলের একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একই রকম ভাবে তোমরা যদি সিজিএস পদ্ধতিতে নির্ণয় করতে, তাহলে কেজির জায়গায় এটাকে লিখতে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটি এককও এসআই এবং সিজিএস এককে বোঝাচ্ছে, যেটা ওর ফর্মুলা থেকে বেরিয়েছে। আর এগুলোকে সহজে শর্টে বিজ্ঞানীদের নামে এটাকে বোঝানো হয়। এবার দেখবো যে কোনো বস্তুর ওপর বল ক্রিয়া করলে তার কি কি হতে পারে। এই পুরো বিষয়টাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। প্রথম বলছি, কোনো বস্তুর ওপর বল ক্রিয়া করলে হতে পারে যে সেই বস্তুটি স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় পৌঁছালো। গতিশীল অবস্থা। এরকম হতে পারে যে কোনো গতিশীল বস্তু আছে, সেটি ওপর উল্টো দিক থেকে বল ক্রিয়া করার ফলে সেটি প্রথমে স্লো হলো এবং শেষে গিয়ে রেস্ট হয়ে গেল। তার মানে গতিশীল অবস্থা থেকে স্লো হলো এবং তারপর থেমে গেল। আবার এরকম হলো যে যেদিকে বস্তুটি যাচ্ছে সেই বরাবর যদি বল ক্রিয়া হয়, তাহলে বস্তুটির বেগ আস্তে আস্তে বাড়তে থাকলো, অর্থাৎ তার ত্বরণ সৃষ্টি হলো। স্থির বস্তু বেগ বাড়লো মানে ত্বরণ হলো। 4 নম্বর পয়েন্টটি দেখো, যে ধরলাম বস্তুটির ওপর বল সরাসরি পেছন দিকে বা সরাসরি সামনের দিক থেকে ক্রিয়া করছে না, তার জায়গায় কোনাকুনি ভাবে অন্য একটি দিক থেকে কাজ করছে। তাহলে এরকম হতে পারে যে বস্তুটির তার দিক চেঞ্জ করে অন্য দিকে চলে গেল। তাহলে বল গতিশীল বস্তুর দিক পরিবর্তন হলো। এখন ওর মানেরও পরিবর্তন হতে পারে এই বলে, তাই মান এবং দিক দুটোরই পরিবর্তন করা যেতে পারে। 5ম পয়েন্টটি লেখো, যে কোনো বস্তুর ওপর এমন বল কাজ করলো যে বস্তুটির গতি হলো না, একই জায়গায় থাকলো, কিন্তু তার শেপ এবং সাইজ চেঞ্জ হয়ে গেল। শেপ অ্যান্ড সাইজের পরিবর্তন হলো। তাহলে তোমরা এই 5টা পয়েন্ট থেকে বুঝতে পারলে যে কোনো বস্তুর ওপর যখন বল ক্রিয়া করে তার কি কি ঘটাতে পারে। এখন এই একই বল বিভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে, তাহলে নিশ্চয়ই ফোর্স একটা নয়, ফোর্সের অনেক রকমের রূপ আছে। তাই এখন আমরা দেখব যে ফোর্সের কত রকমের রূপ হয়। এই কারণে টাইপস অফ ফোর্স, অর্থাৎ ফোর্স কত প্রকারের হতে পারে তার হিসাব করতে গিয়ে অনেক রকম জায়গায় অনেক রকম তোমরা উদাহরণ পাবে। কিন্তু মূলত সারা পৃথিবীতে যত রকমের ফোর্স আছে তাকে ফান্ডামেন্টালি অর্থাৎ প্রধানত 4টি ফোর্সে ভাগ করা হয়। তাহলে 4টি রূপ হলো ফোর্স। 4টি ভাগে দেখাচ্ছি। 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল, এটাকে অভিকর্ষ বলও বলে অনেক সময়, এর ব্যাপারে পরে জানতে পারবে। আরেকটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল। 3 নম্বর হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল। এটি নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস তারও মধ্যে কাজ করে। আর 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমি বললাম ফান্ডামেন্টালি অর্থাৎ মূলত বা প্রধানত 4টি জিনিসে ভাগ করা হয়। এই 4টি জিনিস হলো এগুলো। এবার এই যে দুটো জিনিস নিউক্লিয় বল, এই ব্যাপার নিয়ে প্রাকৃতিকভাবে আমরা অতটা কিছু বুঝতে পারি না। এগুলো সম্পর্কে তোমরা উঁচু ক্লাসে গিয়ে পরে জানতে পারবে। কিন্তু প্রকৃতিতে যে দুটি বলকে আমরা প্রায়ই অনুভব করে থাকি, ফিল করে থাকি, সেই দুটি বল হলো এই মহাকর্ষ বল বা তড়িৎ চুম্বকীয় বল। এখন তোমরা হয়তো মহাকর্ষীয় বল আর তড়িৎ চুম্বকীয় বল ডিরেক্টলি বুঝতে পারো না। এই তড়িৎ চুম্বকীয় বলটির অর্থ হলো তড়িৎ এবং চুম্বক মানে চার্জ এবং ম্যাগনেট দুটোর জন্যই যে বল ক্রিয়া করে তাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। আর মহাকর্ষ বল আমরা জানি যে কোনো বস্তুকে ওপর দিকে ছুড়লে সে নিচের দিকে আসে। তো এই বলগুলো সম্পর্কে আমরা এদের নিজস্ব ক্লাসে আরো গভীরে আলোচনা করব। কিন্তু তোমাদের যদি জানতে হয় তাই বলে রাখছি যে আমাদের পৃথিবীতে যা যা ফোর্স আমরা দেখছি সেই সমস্ত ফোর্সগুলো এই দুটো জিনিসের আন্ডারে পড়ে, যা যা ফোর্স। কিন্তু আমরা জানি যে দুটো ফোর্স থাকলেও পৃথিবীতে অনেক রকম ফোর্স আছে এবং সেই সমস্ত ফোর্সের নামগুলোকে বইতে লেখা থাকে, বিভিন্ন নাম দিয়ে লেখা থাকে। তাহলে অতগুলো নামের ফোর্স আসলো কোথা থেকে? সেই ভাগগুলো তো এর মধ্যে নেই, আছে, সেগুলো এর মধ্যে বা এর মধ্যেই পড়ে। তো আমি সেগুলোকে বোঝানোর জন্য যেগুলো আমরা রিয়েল লাইফে বারবার পাই সেই ধরনের ফোর্সকে যদি আমি লিখি, ফোর্সকে 2 ভাগে সেখানে ভাগ করা হয়। এবং ভাগ দুটি হলো, একটি হলো কন্ট্যাক্ট ফোর্স
অর্থাৎ স্পর্শ করার ফলে যে বলগুলো কাজ করে, আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ স্পর্শ ছাড়াই বলগুলো কাজ করতে পারে। এবার স্পর্শ দিয়ে যে সমস্ত বলগুলো হয় সেগুলো হচ্ছে যেমন মাসকুলার ফোর্স, অর্থাৎ পেশি দিয়ে, অর্থাৎ কোনো মানুষ সে যখন কোনো বল প্রয়োগ করে সেই মাসকুলার ফোর্স। সেকেন্ড হচ্ছে মেকানিক্যাল ফোর্স, অর্থাৎ কোনো মেশিন যখন কোনো বস্তুকে ফোর্স প্রয়োগ করছে। একটা উদাহরণ আমি বলছি, যেমন স্প্রিং দেখবে প্রত্যেকটা গাড়ির চাকার পাশে লাগানো আছে, তাহলে ও কি করছে না গাড়িটাকে ভাইব্রেশনের হাত থেকে রক্ষা করছে। তাহলে এখানে এই যে স্প্রিং যে বল প্রয়োগ করছে গাড়ির চাকাকে মাটিতে ঠেসে থাকার জন্য, তাহলে এটা মেকানিক্যাল ফোর্স। এরকম আরো অনেক মেকানিক্যাল ফোর্স আছে। এবার বললাম থার্ড, থ্রাস্ট ফোর্স। থ্রাস্ট ফোর্স মানে হচ্ছে যে বিশাল একটা বল যেটা খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর ওপর ধাপ করে কাজ করে। যেমন ব্যাট দিয়ে তুমি বলকে যখন মারছো, তো অল্প সময়ের জন্য বলটা টাচ করছে, কিন্তু ব্যাট দিয়ে মারছো বলটা বহু দূর চলে যাচ্ছে। যেমন রকেট থেকে তীব্র গতিতে যখন আগুনটা বেরোচ্ছে, রকেটটা সামনের দিকে হু হু করে এগিয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে থ্রাস্ট ফোর্স। 4 নম্বর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল তোমরা কি করে বুঝতে পারো? যে কোনো বস্তু দেখবে তাকে ছেড়ে দাও, সে কোনো না কোনো সময় গিয়ে রেস্ট হয়ে যাচ্ছে, মানে থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? সে ধরলাম মাটির ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, একটা বলকে ছেড়ে দিলে বলটা কিছুক্ষণ পর গিয়ে দাঁড়িয়ে পড়লো। কেন না মাটি ওর ওপর ঘর্ষণ বা বাধা বল প্রয়োগ করে ওকে থামিয়ে দিল। ঘর্ষণ বল এক ধরনের বাধা বল। এবার 5 নম্বরটি হলো নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স মানে হচ্ছে যখন কোনো বস্তু অপর কোনো বস্তুর ওপর রেস্ট নেয়। যেমন আমি এখন এই মেঝেটির ওপর দাঁড়িয়ে আছি, এই মেঝেও আমাকে একটা বল প্রয়োগ করছে এবং সেটা ওই মেঝের উলম্ব দিকে বলতে একদম সোজাসুজি ওপর দিকে। যদি এরকম একটা মেঝে হয় আর আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে মেঝে আমাকে উলম্ব দিকে এই বরাবর ফোর্স করছে। যেহেতু এটা উলম্ব দিকে, ইংলিশে মেঝের উলম্ব দিকটাকে নর্মাল ডিরেকশন বলা হয়, তাই এই ফোর্সটার নাম হচ্ছে নর্মাল ফোর্স। এবার যদি আমি বলি নন কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ যেখানে কন্ট্যাক্টের প্রয়োজন নেই, তাহলে এই ফোর্স ক প্রকারের হয়? দেখো, এই ফোর্স হয় 3 প্রকারের। আমি এর জন্য এই পার্টটাকে মুছে দিলাম। ফোর্স হয়, এই নন কন্ট্যাক্ট ফোর্স এইটি হয় 3 প্রকারের। 1 নম্বর মহাকর্ষ বা অভিকর্ষ বল। অভিকর্ষ বল অর্থাৎ এর জন্য কোনো কন্ট্যাক্টের প্রয়োজন নেই। এখন কন্ট্যাক্ট থাকলেও কিছু এসে যায় না, কিন্তু কন্ট্যাক্টের প্রয়োজন নেই। কিন্তু এগুলোর জন্য প্রত্যেকের কন্ট্যাক্ট প্রয়োজন ছিল, একটার সঙ্গে আরেকটা টাচ করলে তবেই ক্রিয়া করবে, না হলে নয়। তাহলে এই মহাকর্ষ বা অভিকর্ষ বল আমরা জানি, এই বস্তুটাকে ছুড়ে দিলাম, এই নিচে পড়লো, তাহলে পৃথিবীর সঙ্গে এর কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু ও ওপর থেকে নিচের দিকে নামছে ওই বলের প্রভাবে। ঠিক আরেক রকম আরেকটি নন কন্ট্যাক্ট ফোর্স হলো স্থির তড়িৎ বল। মানে এমন একটি ফোর্স যেটি আধানের জন্য সৃষ্টি হয়, সেই আধানগুলো থেমে আছে। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখতে বলছি। তোমরা একটি চিরুনি দিয়ে তোমাদের চুলটাকে ভালো করে আঁচড়াও, আঁচড়ানোর পর সেই চিরুনিটিকে ছোট ছোট কাগজের টুকরোর সামনে নিয়ে গিয়ে ধরো, তো দেখবে কি হয়, যে কাগজের টুকরোগুলো টাচ করার দরকার নেই, টাচ না করলেও দেখবে কাগজের টুকরোগুলো ওই চিরুনিতে গিয়ে এসে আটকে গেল। তাহলে কন্ট্যাক্ট ছাড়াই ফোর্স হলো। এটা কি করে হলো? কন্ট্যাক্টের তো প্রয়োজন হলো না। এটা কার জন্য হলো? এটা কিন্তু মহাকর্ষ বলের জন্য হয়নি, এটা হয়েছে স্থির তড়িৎ বলের জন্য। মানে চুলের সঙ্গে ঘষার ফলে চিরুনির মধ্যে একটা চার্জ তৈরি হয়েছে, আর সেই চার্জের জন্য ওই কাগজের সামনে নিয়ে গেলে কাগজের মধ্যেও কিছু সময়ের জন্য একটা চার্জ তৈরি হয়ে যায় এই চিরুনির চার্জের জন্য, এবং সেই চার্জের জন্যই ওরা পরস্পর আকর্ষণের ফলে একে অপরকে আটকে যায়। যাই হোক, একটা ফোর্স কাজ করে। তাহলে সেকেন্ড ফোর্সটি বুঝলে স্থির তড়িৎ বল, আর থার্ড ফোর্সটি হচ্ছে চৌম্বক বল। চৌম্বক বল মানে হচ্ছে ম্যাগনেটের মধ্যে ফোর্স। এর এক্সপেরিমেন্ট তোমরা প্রায়ই করেছো, কারণ খেলার ছলে এগুলো করেই থাকো। দুটো ম্যাগনেট নাও, দেখবে ম্যাগনেটগুলো কাছাকাছি চলে আসছে বা ম্যাগনেটগুলো পরস্পর বিকর্ষণে দূরে সরে যাচ্ছে। ওদের কোনো কন্ট্যাক্টের প্রয়োজন নেই, ওরা দূরে দূরে থাকলেই এই ফোর্সটা কাজ করতে পারে। তাহলে এই 3টি ফোর্স যেগুলোর জন্য কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় না, আর এই যে 5টি ফোর্স দেখালাম এদের জন্য কন্ট্যাক্টের প্রয়োজন হয়। তাহলে তোমরা ফোর্স সম্পর্কে প্রাথমিক যাবতীয় তথ্য তোমরা জানতে পারলে। আশা করছি ফোর্সের শুরুটা খুব ভালোই হলো। এরপর আমরা আগামী ক্লাসগুলোতে ফোর্সকে বিভিন্ন বিভিন্ন রূপে পাবো, তো তোমাদের আর তাতে অসুবিধা হবে না। আমার ক্লাসটা পুরো দেখার জন্য এবং ভালো করে বোঝার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এই চ্যানেলের পাশে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকটি ভিডিওকে সময় মতো সবার আগে পেতে পাশে দেওয়া বেল আইকনটিকেও ক্লিক করো।